শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আমরা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কি হচ্ছে টি-20 বিশ্বকাপে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ এহসানুল হক সেজান, এবং আমাদের সাথে রয়েছেন এএফপির ব্যুরো চিফ জনাব শফিকুল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে ইংল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। রয়েছেন জনাব জিয়াউল হাসান, সদস্য আমেরিকান বাংলাদেশ কমিউনিটি হেল্প ABCH, এবং আমাদের সাথে রয়েছেন ক্রিকেট বিশ্লেষক জনাব লিয়াকত আলী ভুইয়া। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে Facebook/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই শফিকুল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি এএফপির ব্যুরো চিফ হিসেবে কাজ করছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিন আপনি স্পোর্টস রিপোর্টিং করেছেন, খেলাধুলার কাছ থেকে দেখেছেন। এই যে বিশ্বকাপ, এবারের বিশ্বকাপ নিয়ে অনেকে বলছে ঘটন অঘটনের বিশ্বকাপ। আগে থেকে ক্রিকেট তো এমনিতেই আনপ্রেডিক্টেবল, টি-20 আরও বেশি, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও দলগুলোর মধ্যে মোটা দাগে যে আন্দাজ অনুমান করা যেত, অন্তত দর্শক হিসেবে, বিশ্লেষক বা বোদ্ধা হিসেবে নাই হোক, দর্শক হিসেবে, সেই পারফরমেন্সের ভিত্তিতেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেই অনুমান মেলানো যাচ্ছে না, হচ্ছে না। একেবারে শেষ বল পর্যন্ত একটা টানটান উত্তেজনা থাকছে ঠিকই, কিন্তু তারপরেও সেই অর্থে যেটি মেলাবার কথা সেটি মেলানো যাচ্ছে না। সার্বিকভাবে আপনার আলোচনায় শুরু করবেন। না, এটা তো ঠিক। এবছরের মানে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজে নেওয়ার মূল কারণটা হচ্ছে যে ওইখানের আমরা মানে যে বাংলাদেশ বা সাউথ এশিয়া বা যারা ক্রিকেটিং ন্যাশনগুলোর যে ডায়াসপোরা তাদেরকে অন্তর্ভুক্ত করা, এবং এদের আইডিয়া ছিল যে এবার ক্রিকেট মানে তারা দেখেন আপনি পুরো টুর্নামেন্টে এমন যে তারা ম্যাক্সিমাম ম্যাচ তারা আনতে চায়। ম্যাক্সিমাম ম্যাচের মধ্যে যেই একটা ভয় ছিল যে যেহেতু লোয়ার র্যাঙ্ক কিছু টিম আসছে যাদের মানে ক্রিকেট ক্রেডেনশিয়ালসটা এখনও সেভাবে গড়ে ওঠে নেই। ক্রিকেট কিন্তু আভিজাত্যের গলা, একদিনে হয় না, আপনার অনেক বছর খেলতে খেলতে আপনার এটা আসে। ঠিক তেমনি সেই জায়গায় এই টিমগুলো এদেরকে আনার পরে এক ধরনের ভয় ছিল যে সত্যি কি সেই ধরনের আমরা টুর্নামেন্ট দেখতে পাবো। নেপাল আসছে, উগান্ডা আসছে, কানাডা আসছে, USA আসছে, নামিবিয়া আসছে, ওমান আসছে, যে এরা আসলে ক্রিকেটের মানটা কীরকম। কিন্তু দেখা যাচ্ছে ঘটনা কিন্তু উল্টো হচ্ছে। দেখেন USA তার গ্রুপের মধ্যে সে মানে দুইটা ম্যাচ জিতে সে এখন টপ র্যাঙ্কড। তারপরে বাংলাদেশকে যদি বলেন, কালকে এটা বাংলাদেশের ম্যাচ ছিল, উই লস্ট ইট জাস্ট অন দ্য লাস্ট 2 বলসে বলতে পারেন। যে বা মাহমুদুল্লাহ 38 বছর মাহমুদুল্লাহ, ওইটা যদি 32 বছরের মাহমুদুল্লাহ হতো, ঠিকই ওইটা ধরেন 76 মিটার এটা পার করা তার জন্য কোনো বিষয় ছিল না। তো এই যে অঘটনা, মানে আমরা তো সত্যিকার অর্থে উই আর নট বেটার টিম দেন সাউথ আফ্রিকা, ঠিক না? তারপরে যে পাকিস্তান, তারা যেভাবে ইন্ডিয়াকে বেঁধে দিয়ে, মানে আপনি ইন্ডিয়া সবচাইতে প্রিপারেড অবস্থায় গেছে। কেন গেছে? তারা ওদের প্লেয়াররা IPLটা শেষ করে গেছে। IPL হলো মোস্ট কম্পিটিটিভ টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে। সেখানে 73টা ম্যাচ হয়েছে, সেই জায়গাটায় ওরা খেলে তারপর ওইখানে গেছে। ওই টিমকে আপনি বেঁধে দেওয়া, হ্যাঁ, এত কম রানে, এটা তো চিন্তাই করা যায় না, 119 রানে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে মানে ইটস এ রোভারিং সাকসেস। মানে এইটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই। এখন যেটা হবে যে আপনি নামিবিয়ার ম্যাচটাও আপনি বাদ দিবেন না, উগান্ডার ম্যাচের মধ্যেও আপনি ইন্টারেস্ট খুঁজবেন যে এইখানে কি মানে ইন্টারেস্টিং কিছু আছে কিনা। বা বাংলাদেশ সত্যিকার অর্থে যদি বাংলাদেশের সাথে নেপাল আর নেদারল্যান্ড আছে, যে এদেরকে যে বাংলাদেশ খুব ইজি নিবে, দ্যার ইজ নো স্কোপ ফর দ্যাট, ঠিক না? তো বাংলাদেশ, আমি মনে করি যে ইটস এ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট হচ্ছে, এবং আমরা সামনে আরও এক্সাইটিং ম্যাচ দেখব। আচ্ছা, আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব লিয়াকত আলী ভুইয়া। লিয়াকত আলী ভুইয়া, দীর্ঘদিন থেকেই আপনি ক্রিকেট নিয়েও কাজ করছেন, ক্রিকেট বিশ্লেষণ করছেন। সার্বিকভাবে আপনার মূল্যায়ন, আপনি এই মুহূর্তে আছেনও মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার মূল্যায়ন শুনবো এই বিশ্বকাপের। ধন্যবাদ
এটিএন বাংলা এবং যারা দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি আমেরিকায় খেলা দেখতে এসেছিলাম। আমার কাছে একটা জিনিস উপলব্ধি হলো যে আমেরিকা কি 100 বছর আগে থেকে ক্রিকেট খেলা দেখতেছে। মানে আমি মানে খেলা দেখতে এসে তাজুব বনে গেলাম। প্রথম থেকে বলি যে এখানে মাঠ এবং যে ব্যবস্থা দর্শকদের জন্য করেছে এটা একেবারে 100-তে 100। আপনি খালি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি মিরপুরে 2015 সালে গাড়ি পার্কিং করতে পারি না, গাড়ি রাখার কোনো জায়গায় নাই। এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে বাথরুম বলেন, যে এখানে বলে রেস্টরুম, আপনি সুন্দর পরিবেশ। কিন্তু মিরপুরে দেখা যাচ্ছে 10 মিনিট পরে ভিআইপি গ্যালারিতে বাথরুমে আর যাওয়া যায় না, বাথরুম বন্ধ হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই দর্শকের জন্য বাংলাদেশকে টেস্ট ম্যাচ দেওয়া হয়েছে, টেস্ট ম্যাচের একটা অংশ দর্শক, সেই দর্শকের জন্য আমরা আমরা যে দর্শক তাদের জন্য যে খেলা দেখার যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আমরা এখন ওই জায়গায় যেতে পারি না। কিন্তু আমেরিকা কিন্তু দেখাই দিছে। আপনি মাঠে খাওয়ার ব্যবস্থা বলেন, কত সুন্দর পরিবেশ, খাওয়ার ব্যবস্থা। আমাদের ভিআইপি গ্যালারিতে দুই দিকে দুইটা টেবিল নিয়ে বসে কোন রকম খাওয়া বিক্রি করে, এইভাবে চলে আর কি, এবং চলে আসতেছে। অথচ আমরা আমেরিকায় যে খেলা দেখলাম আমি ডালাসে, টেক্সাসে, এটা আমি ঢুকে মনে করলাম যে এরা মনে হয় 100 বছর আগে থেকে ক্রিকেট খেলতেছে। এবং এরা যে আগামী 5 বছরে কোথায় চলে যাবে ক্রিকেটকে নিয়ে, এটা বলার কিন্তু এখনই ফোকাস করা যায়। তারা, তাদের দলও ভালো, তাদের দর্শকও ভালো, সব দিক দিয়েই তারা কিন্তু এই একটা টুর্নামেন্টে তারা এগিয়ে গেছে। এবং মাঠের খেলা যেটা, মাঠে যে খেলা দেখলাম সেখানেও আমি দেখছি কোনো মানে বিশৃঙ্খলা বলতে কিছু নাই। একদম মনে হচ্ছে যে তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে। এবং ক্রিকেটের যে দর্শক, আমরা বলেন, বাংলাদেশি বলেন, বিভিন্ন দেশের দর্শকরা গেছে, কোনো রকম মনে হয় না, সবাই আমরা একসাথেই খেলা দেখছি। তো এই জায়গাটা মনে করেন, আমি এই খেলা দেখতে আসে 100-তে 100 দেওয়া উচিত আমেরিকান যারা খেলা পরিচালনা করতেছে। এবং দ্বিতীয়ত যে মাঠের খেলা দেখলাম যে বাংলাদেশ যে খেলতেছে, আমি বাংলাদেশকে বাহবা দেবো এই জন্য যে বাংলাদেশকে আমরা যেটা চিন্তা করতেছিলাম তার চেয়ে কিন্তু অনেক এগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান। ওপেনিং যদি ক্লিক না করে, ওপেনাররা যদি ক্লিক না করে, তাহলে কিন্তু বাংলাদেশ মানে ওপেনার কিন্তু সব খেলারই কিন্তু ওপেনার হচ্ছে মেন, তারা একটা ভিত্তি করে দেয়। আপনি এই ভিত্তিটা যদি ঠিক মতো না করতে পারে তাহলে কিন্তু আগামী ম্যাচগুলা কিন্তু বাংলাদেশকে ভোগাবে বলে আমি মনে করি। এবং তাই জন্য যে এখন তো আর এগুলো আর সম্ভব না, কারণ টিম সিলেকশন হয়ে গেছে, মাঠে ওই 15 জন খেলোয়াড়কে নিয়ে যা কিছু করা লাগবে এবং তার সেইভাবেই খেলতে হবে। তারপরও আমি বাংলাদেশ টিমের প্রতি আশাবাদী। দুইটা খেলা দেখার পর মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আগামীতে আরো ভালো খেলবে, এবং আশা করি সুপার এইটে যাবে বাংলাদেশ, এবং সুপার এইটে গেলে আরো ভালো খেলবে। এবং আমরা আমাদের তরফ থেকে, আমরা যারা দর্শক, আমরা যারা ক্রিকেট নিয়ে বুঝি, তারা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে আগামীতে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ আশরাফুল আমাদের সাথে রয়েছেন, আমি মোহাম্মদ আশরাফুলের কাছে যাব। মোহাম্মদ আশরাফুল, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনছি। জি, এই যে আমরা টি-20 বিশ্বকাপের বিষয়গুলো নিয়ে যে আলাপ করছিলাম, ওভারঅল এ পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেগুলো নিয়ে, মাঠের কন্ডিশন নিয়ে যেমন বলবেন, পাশাপাশি বাংলাদেশের ম্যাচ এ যাবৎ যে দুটি ম্যাচ হয়েছে সেটি নিয়েও আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি বলবো যে অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। যদিও আমেরিকার খেলাগুলো হয়তোবা লো স্কোরিং হচ্ছে, কিন্তু তারপর আমি খুব এনজয় করছি, কারণ এই লো স্কোরিং ম্যাচও কিভাবে ব্যাটিং করছেন, বিশেষ করে ক্লাসন, আমাদের তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছেন, এটাতে বোঝা যাচ্ছে যে আসলে যারা ক্লাস প্লেয়ার তারা কিন্তু যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে। তো আপনার ছোট টিমগুলা সবাই খুব ভালো ক্রিকেট খেলছেন। আপনার আমেরিকা তো অসাধারণ ক্রিকেট খেলছেন, তাদের হোম অ্যাডভান্টেজটা পাচ্ছেন এবং ভালো খেলছেন। পাকিস্তান ভালো ক্রিকেট খেলতে পারেনি। বাংলাদেশ আনলাকি যে লাস্ট ম্যাচ আমরা জিততে পারিনি বিকজ অফ আম্পায়ারিং এর জন্য। আদারওয়াইজ কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের দুইটা ম্যাচই আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে খেলছিল, আমরা কিন্তু সবাই খুব ওয়ারিড ছিলাম যে আমাদের টিম কেমন করেন। তো রেজাল্ট ওয়াইজ আমি বলবো যে প্রথম ম্যাচ আমরা উইন করেছি, সেকেন্ড ম্যাচ তো জেতা উচিত ছিল, 114 রান চেস করা উচিত ছিল, আনলাকি যে আমরা করতে পারিনি।
আশা করব যে ওয়েস্ট ইন্ডিজের যে আমাদের নেক্সট দুইটা ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের সাথে ভালো খেলবো। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে এবারের ওয়ার্ল্ড কাপটা, কারণ সুন্দর আয়োজন করেছেন। যারা যে 8টা টিম এসেছেন তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছেন। আপনার কানাডা ভালো ক্রিকেট খেলছেন, নেদারল্যান্ড ভালো খেলছেন, নেপাল ভালো খেলছেন, আমেরিকা বলেন, স্কটল্যান্ড বলেন, সবাই ভালো ক্রিকেট খেলছেন। টি-20 ক্রিকেটটা আসলে বড় ছোট বলে কেউ কিছু নাই, কারণ এটা যেহেতু অল্প সময়ের খেলা। আহ, এখন অ্যাসোসিয়েট টিম গুলা কিন্তু প্রচুর এই ক্রিকেটটা খেলে থাকেন, টি-20 ক্রিকেটটা খেলে থাকেন। সেই কারণে তাদের সাথে আসলে মার্জিনটা বেশি বড় হচ্ছে না। আপনি যদি দেখেন যে বড় টিম গুলাও কিন্তু স্ট্রাগল করছেন। আফগানিস্তান অসাধারণ ক্রিকেট খেলছেন। তো এবার কিন্তু আমরা যারা খেলা দেখছি এবং প্রেডিকশন করছি, আমার কাছে মনে হয় যে প্রেডিকশন কিন্তু সব উল্টাপাল্টা হচ্ছে। আপনি যদি দেখেন যে পাকিস্তান হয়তোবা সুপার এইটে নাও যেতে পারেন, নিউজিল্যান্ড হয়তোবা সুপার এইটে নাও যেতে পারেন, ইভেন ইংল্যান্ডেরও বোধহয় কিছুটা শঙ্কা আছে, আপনার কাছে কি মনে হয়? ইংল্যান্ডেরও সমস্যা হতে পারে। সেটাই, বাংলাদেশ নেদারল্যান্ডের খেলা যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে বাংলাদেশও যাবে না, শ্রীলঙ্কাও না যাওয়ার চান্স আছে। তো এইবার কিন্তু আসলে আপনি প্রেডিকশন যা করবেন তা হচ্ছে না, কারণ এই টি-20 ক্রিকেটের কারণে সবাই আসলে ভালো ক্রিকেট খেলছেন। উইকেট গুলা একটু সমস্যা হচ্ছে আমেরিকাতে, ডজি উইকেট এখানে। এই কারণে আসলে ডিফারেন্সটা ইভেন থাকছে। ভালো উইকেট হলে আবার বড় টিম গুলা কিন্তু খুব ইজিলি উইন করে ফেলতো। যেহেতু উইকেট গুলা একটু ডজি, এখানে ছোট টিমের অ্যাডভান্টেজটা বেশি হচ্ছে। জি, আরেকটি ব্যাপার বলা হচ্ছিল ওপেনিং এর ব্যাপারে, আপনার কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা? ও যে কোনো দলের ক্ষেত্রেই ওপেনিংটাকে যদি এগিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি হয়ে যায়। আমাদের ব্যাটিং ব্যাটসম্যানরা আসলে ভালো রিদমে নাই। আমরা যাদের সিলেকশন করেছি তারা কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে সিলেকশন করা হয়েছিল। তাদের পারফরমেন্স যদি বিবেচনা করেন তাহলে কিন্তু তারা আসলে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসে না। লিটন বলেন, সৌম্য সরকার বলেন, তারা কিন্তু অতটা ভালো পারফরমেন্স করছিল না। জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে তারা খেলছেন। এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, আমার মনে হয় যে সাকিব আল হাসান আমাদের বিশ্বের সেরা প্লেয়ার, তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেও আসলে অনেক দিন ধরে হয়েছে যে টি-20 ক্রিকেটে যে ফর্মটা আমাদের দরকার, 2021 ওয়ার্ল্ড কাপেও তার কাছ থেকে আমরা ব্যাটিং এ পাইনি, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপেও তার কাছ থেকে ব্যাটিং পাইনি। তো এইবারও দুইটা ম্যাচ হয়েছে। অনেক দিন ধরেই 2023 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তার আসলে চোখের যে সমস্যাটা, সেখান থেকে সে স্ট্রাগল করছেন ব্যাটিংটা। তো আশা করবো যে নেক্সট দুইটা ম্যাচে হয়তো আমরা সাকিবের কাছ থেকে তার বেস্ট পারফরমেন্সটা পাবো, দুইটা ডিপার্টমেন্টে, ব্যাটিং এবং বোলিং। তাহলে হয়তোবা আমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কাটিয়ে উঠবে। আমাদের ক্যাপ্টেনও ভালো ফর্মে নেই। শান্তর কথা যদি আমরা চিন্তা করি, যদিও তাকে আমরা 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছি, কিন্তু এই ফরম্যাটটাতে আসলে তার ব্যাটিং স্টাইল বলেন সবকিছু আসলে একদমই যাচ্ছে না। ক্যাপ্টেন্সি সে চমৎকার করছেন, কিন্তু ব্যাটিং পারফরমেন্সটা সে ভালো করতে পারছেন না। তো আশা করব যে নেক্সট দুইটা ম্যাচে যারাই খেলবেন তারা যেন তাদের বেস্টটা দিতে পারে, এটাই আশা থাকবে। সবগুলা ম্যাক্সিমাম টিমই স্ট্রাগল করছে, এটাও সত্য। আপনি যদি সাউথ আফ্রিকা টিমও দেখেন, তাদেরও টপ 3-4 পারফর্ম করতে পারছেন না। পাকিস্তানেরও যদি দেখেন যে কিছু কিছু প্লেয়ার পারফর্ম করতে পারছেন না। তো উইকেটটার কারণে আমার মনে হয় যে তারা আসলে পারফর্ম করতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ জনাব সেজান এবং জিয়াউল হাসান আছেন আমাদের সাথে। আমরা ওনাদের কথাও শুনবো। একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জিয়াউল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা যে আলাপ করছিলাম, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, দীর্ঘদিন থেকেই আছেন এবং বাংলাদেশি কমিউনিটির সাথে আপনি আছেন। এই যে বাংলাদেশের খেলা সম্পর্কে যদি বিশেষ করে বলি, বিশ্বকাপ তো পুরোটাই হয়তো দেখছেন আপনি, বাংলাদেশের খেলা সম্পর্কে প্রবাসী দর্শক যারা রয়েছেন এবং বাংলাদেশ থেকেও যারা গেছেন, সব কিছু মিলিয়ে তাদের প্রতিক্রিয়া এবং আপনাদের যে অনুভূতি, সেই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ এটিএন বাংলা এবং মজলিস ভাই এবং এটিএন দর্শকদের। আসসালামু আলাইকুম। আসলে রিঅ্যাকশনটা হলো, এক কথায় যারা ক্রিকেট বোঝে না বা ক্রিকেট দেখে না তারা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে সুখী। কিন্তু যারা বুঝে বা দেখে তাদের, বিশেষ করে সাউথ আফ্রিকা বাংলাদেশ খেলাটা কোনোভাবেই
এটা নেওয়া যাচ্ছে না। জাস্ট ওই এশিয়া কাপে যেমন বাংলাদেশ ভারতের সাথে হারছিল, ঠিক 4 বলে 2 রান মনে সম্ভবত ছিল, গতকালে খেলারও সেম, একদম হাতের খেলা। এইভাবে হারাটা আসলে এটা কোনোভাবেই দর্শকরা নিতে পারছে। যাক, ওভারঅল টিম বলাররা সবাই ভালো ছিল, শুধু টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য মানে গতকালের খেলাটা আমরা, যাক এখনো বাংলাদেশের সময় আছে, আরো 2টা খেলা আছে, নেদারল্যান্ডের সাথে এবং নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজে। যদি ভালো করে খেলতে পারে ইনশাল্লাহ বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। জি, এবং বাংলাদেশের দর্শক ওভারঅল সবাই খুশি, সবাই এনজয় করছে। আমরা এত সুন্দর ব্যাড লাক, আমাদের জন্য ব্যাড লাক যে আমরা মানে গতকালে খেলাটা হারছি, এটা কোনোভাবেই মানে মানা যাচ্ছে না আর কি। জি, এই হারের পেছনে আসলে কোন কারণগুলো চিহ্নিত করছেন দর্শকরা? আমি ওভারঅল দর্শকদের কথাই বলছি। জি, মানে মোস্টলি সবাই বলছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থ, কারণ এত কম 113 রান যদি চেস করতে না পারে, এত ম্যাচুর একটা টিম বাংলাদেশ আজকে থেকে খেলে না, অনেক দিন হয়ে গেছে ক্রিকেটে, তো এত লো স্কোর যদি চেস করতে না পারে, তাহলে যদি স্কোরটা 200 হইতো অথবা 190 তো তাইলে কি করতো বাংলাদেশ? সাউথ আফ্রিকার মতো টিম একটা 113 রানে যদি এইটা যদি চেস করতে না পারে, যে আমাদের মানে এটা বলার কোনো মানে এটা কোনো সে নেই আর। যারা আমরা দেখছি খেলা, এটা মানে তো হাটে সবাই। আপনি বলছেন টপ অর্ডারদের ব্যর্থতা, সেই ক্ষেত্রে কি কোনো অপশন ছিল? আমি ব্যক্তিগতভাবে একটা মনে করি মেহেদী হাসান মিরাজকে যে কোনো ভাবে ইনক্লুড করা উচিত, কারণ মেহেদী সে ভালো ব্যাটসম্যান, সে বলও করতে পারে এবং সে খুব ভালো ফিল্ডার, এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো, একটি স্পোর্টসম্যান বডি ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেন কালকে মাহমুদুল্লাহ ভাই আউট হওয়ার পরে যখন তাসকিন নামে, তাসকিন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার মতে বাংলাদেশের, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে, সেই যে জাস্ট 2টা স্টপ মানে একটু ফ্রন্ট লাইটে খেলা যদি বলটারে 6 মারার চেষ্টা করতো, হয়তো 6 হয়েও যেতে পারত, যেটা ওয়াসিম আকরাম করতো সবসময়, তাই না? অথবা হরভজন সিং করতো ইন্ডিয়াতে। জাস্ট 2টা স্টেপ ফরওয়ার্ড হয়ে যদি বলটা, এনিওয়ে অত কোনো ওয়ে নাই, মানে কোনো সে নাই। 4 হইলো হারবো, 2 রান হইলো হারবো, 6 ছাড়া তার কোনো ওয়ে নেই। জাস্ট একটা বা 2টা স্টেপ ফ্রন্ট হয়ে সে যদি মারতে পারতো, হয়তো 6 হয়েও যেতে পারতো লাস্ট বলটা। কিন্তু দেখেন তাসকিনের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, খুব পোর ছিল ওই টাইম, মানে সে ইয়াতে হেরে গেছে। এইভাবে হারাটা আসলে মানে এটা নেওয়া যেতেছে না কোনোভাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করব আপনার কাছে। আমরা শুনে আসি জনাব সেজান, দীর্ঘক্ষণ থেকে আপনি শুনছিলেন, সার্বিকভাবে দর্শকরা হয়তো তাদের মতো করেই ব্যাখ্যা করবে, এখানে সব কিছুই যে একেবারে বিশ্লেষণী হবে সেটিও নয়। আপনি দীর্ঘদিন থেকে ক্রিকেটের সাথে আছেন, আপনি কিভাবে দেখছেন এই বিশ্বকাপ এবং বাংলাদেশের ম্যাচ? না, যেহেতু আমরা শুনলাম যে ওখানে অর্গানাইজ খুব ভালো হয়েছে, স্টেডিয়ামে অনেক ফ্যাসিলিটিস হয়েছে, এনভায়রনমেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, ক্রাউডের তেমন একটা মানে প্রেশার তো রয়েছে, খুব উৎফুল্লভাবে খেলা দেখছে, সব কিছুই আসলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যে টোনটা সেট করে সেই টোনের মধ্যেই রয়েছে। বাট একটা জায়গায় একটু প্রবলেম মনে হচ্ছে, সেটা হলো যে আমেরিকার যে উইকেটটা, যে ড্রপ ইন উইকেটটা, সেই উইকেটটা আসলে এই শর্টার ভার্সন ক্রিকেট খেলার জন্য সুইটেবল না। দেখেন এখন গ্লোবালাইজেশনের যুগে ক্রিকেটটা অনেক স্প্রেড হচ্ছে, আমরা আইপিএলে দেখছি 264 চেজ হচ্ছে। সো এখানে এসে যদি যখন আমরা ওয়ার্ল্ড কাপে 100 রান চেস করতে গেলেই স্ট্রাগল করতে হয়, তাহলে কিন্তু ক্রিকেটটা, এই যেমন আজকে 105 রান হয়েছে, 6 রান হয়েছে, 107 রানের টার্গেট ছিল, এবং সেটি করতে যেই পাকিস্তানের একেবারে হয়তো 7-8টা বল বা 10টা বল বাকি ছিল, এরকম 15টা বল বাকি ছিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। শুধুমাত্র এই যে উইকেট, এবং কানাডার সাথে, হ্যাঁ, সেই উইকেটটার জন্যই আসলে ছোট যে টিমগুলো আমরা বলছি যে অ্যাসোসিয়েট কান্ট্রি যারা রয়েছে, তারা এই শর্টার ভার্সনে কিন্তু ভালো ক্রিকেট খেলে ফেলছে। এবং একটা টিম যখন ফ্লুয়েন্ট খেলতে না পারবে, তখন কিন্তু মানে বড় টিমের কথা বলছি, তখন কিন্তু তারা স্ট্রাগল করবে, এটাই নিয়ম। সো এই আশরাফুল যেটা বলছিল যে উইকেটটা যদি ভালো হতো, তাহলে কিন্তু কোয়ালিটি বা পারফরমেন্সটা কিন্তু অ্যাসোসিয়েটেড কান্ট্রির সাথে স্টাবলিশ আইসিসির
এস্টাবলিশ কান্ট্রির সাথে কিন্তু তফাৎটা অনেক বেশি দেখা যেত। তখন ক্রিকেটটা আমরা যেই আশা করছিলাম সেই জিনিসটাই দেখতে পেতাম। সো এই উইকেটটা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে খেলাটা, বাট ভেরি ইন্টারেস্টিং ও মনে হচ্ছে যে খেলা দেখতে। এখনও ইন্ডিয়া বা ইউএসের সাথে কে জিতবে সেই জিনিসটা কিন্তু ভ্যালুটা অনেক বেড়ে গেছে। সো মানে এটা মানুষ দেখতে চাইবে, ইন্ডিয়া এবং ইউএস এর খেলাটা দেখতে চাইবে। হ্যাঁ, প্রতিটা খেলাই কিন্তু আসলে আগে থেকে প্রেডিক্ট করে অনেক সময় খেলা দেখতাম না, বাট এখন কিন্তু আজকের খেলাই ধরেন যে কানাডা পাকিস্তানের সাথে কে জিতবে সেটা নিয়েও আমরা কিন্তু আশা করছিলাম যে কেউ না কেউ জিততে পারে, মানে এটা পাকিস্তান যে একচেটিয়াভাবে জিতে যাবে সেটা হবে না, এবং ম্যাচের পুরোটাও মনে হয়নি। এটা ভেরি ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। আর বাংলাদেশের যে জিনিসটা বলা হচ্ছিল যে বাংলাদেশের কিন্তু অ্যাটলিস্ট ইউএসএতে খেলাটা অনেকটাই মানে নিজেদের পক্ষেই যাওয়ার কথা, বিকজ অফ এই কোয়ালিটি উইকেটেই কিন্তু আমরা খেলে অভ্যস্ত। লো বাউন্স যেখানে থাকে, একটু স্লো থাকে, বল গ্রিপ করে, সেখানেই কিন্তু আমরা ভালো খেলি। সো বাংলাদেশের যে স্টার্টটা হয়েছিল একটু আমরা অবাক হয়েছিলাম যে ইউএসের সাথে হেরে যাওয়ার পরে কীভাবে কামব্যাক করে, বাট এই উইকেটে কোন প্ল্যানে ক্রিকেট খেলতে হবে, কোন এক্সিকিউশনটা থাকতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ টিম আমার কাছে মনে করছে লাস্ট দুটা ম্যাচে কিন্তু তারা তাদের থেকে দেখতে পেয়েছি। হ্যাঁ, কালকে আনফর্চুনেটলি হেরেছি, আনফর্চুনেটের মধ্যে অনেক অনেক কিছুই ব্যাপারগুলো ছিল, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম যেই প্ল্যানে খেলছে এই উইকেটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখন এই খেলাটা আবার যখন ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে তখন প্ল্যানটা আবার কিন্তু ভিন্ন থাকবে, সেখানে কিন্তু একটা রানের ফ্লো থাকবে, হাই স্কোরিং ম্যাচ হবে। সেইখানে কিভাবে বাংলাদেশ টিম অ্যাপ্রোচ করে বলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে, সেই জিনিসটা আসলে একটা বড় ইস্যু হয়ে যাবে। বিকজ অফ একটা খারাপ মানে অপেক্ষাকৃত খারাপ উইকেটের চেয়ে একটা প্যারাডাইস উইকেটে খেলতে গেলে তখন কিন্তু কিছুটা হলো মানে লেন্থের একটা তারতম্য থাকে, কনফিডেন্সের একটা তারতম্য থাকে। সেই জিনিসটা কত ভালোভাবে বাংলাদেশ টিমের প্লেয়াররা অ্যাডজাস্ট করতে পারে সেটাই দেখার বিষয়। জি, আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে আম্পায়ারিং, গতকালকের খেলা নিয়ে এটি একটি বিষয় বলা হচ্ছে, বিশেষ করে যে নিয়ম, একটি তো ডেড বল হওয়ার কারণে 4 রানের ব্যাপারটিও বলা হচ্ছে, এলবিডব্লিউ যেটি দেওয়া হয়েছে তৌহিদ হৃদয়কে, সেই বিষয়টি মানে আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো কি একটা প্রভাব ফেলেছে কিনা? নিশ্চয়ই, আসলে যদি ক্যালকুলেশনে যায় তাহলে তো আমরা জিতি। দেখেন, দুটা হোয়াইট বল হয়েছে, যে দুটা হোয়াইট বল আম্পায়াররা ডিক্লেয়ার করেনি, মাথার উপর দিয়ে বাউন্স গেছে বা লেগ সাইডে বাউন্স গেছে, সেই জিনিসটা আম্পায়ারে ডিক্লেয়ার করেনি, এখানে একটা 2 রান হয়। এই একটা ভুল, যেহেতু লো স্কোরিং ম্যাচ, রাইট, যেহেতু লো স্কোরিং ম্যাচ, এই কথাগুলো বেশি হচ্ছে। যেই জিনিসটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হয়ে যাচ্ছে যে এলবিডব্লিউ যে জিনিসটা আম্পায়ার ডিসিশনে গেছে এবং ওটা 4 হয়ে গেছে, এটা কিন্তু আসলে লর মধ্যেই আছে যে যখনই কোনো আউট হয়ে যাবে সাথে সাথে বলটা ডেড হয়ে যাবে। হ্যাঁ, এখন সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে দেখে কিন্তু এই লটা নিয়ে সারা ওয়ার্ল্ডেই কিন্তু কথাবার্তা চলছে। ল যে ক্রিয়েট করে নিশ্চয়ই তাদের কাছে এই ব্যাপারটা অনেক ভালোভাবে যাবে। দেখেন, এই বছরও কিন্তু 7 থেকে 8টা ল চেঞ্জ হয়েছে। সো ক্রিকেটটা যত মডিফাই হচ্ছে, যত ভার্সনগুলো মানে এসছে, সেখানে কিন্তু ক্রিটিক্যাল কিছু কিছু ইস্যু কিন্তু রেইজ হচ্ছে এবং সেটাই কিন্তু সলভ করার জন্য অ্যালমায়াক বলেন বা যারা ল পরিবর্তন করে তারাই কিন্তু এটা নিয়ে কাজ করে। সো এইটা একটা বিগ ইস্যু আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপের। এই ইস্যুটা নিয়েও আমার মনে হয় ভবিষ্যতে কোনো একটা ডিসিশন হয়তো অ্যামেন্ডমেন্ট হতে পারে। বাট আম্পায়ারিং কিন্তু এই ম্যাচ ছাড়া আগের ম্যাচগুলো মোটামুটি ভালোই হচ্ছিল এবং যেহেতু টেকনোলজি এখানে রয়েছে সেখানে আম্পায়ারিংটা খুব একটা বড় ইস্যু হয় না এইসব প্ল্যাটফর্মে। তারপর গতকালের মানে ছোট কয়েকটা ইস্যু রয়েছে, যেমন আম্পায়ারদের মানে উইকেট হিট করবে নাকি হিট করবে না, সেই ডিসিশনগুলো কোন সময় নিবে না, এই জিনিসটা একটা কস্ট হয়ে যায় অন্যান্য টিমের, যেই জিনিসটা আসলে আমরা বাংলাদেশ টিমের গতকালই ফেস করেছি। সো কিছু ডিসিশন আম্পায়ারদের ভুল থাকবে, বাট টেকনোলজি ওটা শুধরে দিবে, এটাই আসলে আমার মনে হয় যে আম্পায়ারদের একটা সুফল
জিনিস। এটি একটি বিষয়। আর দলীয় পারফরমেন্সের যে ব্যাপারটা বলা হচ্ছে, সেখানে আমাদের দর্শক একজন বলছিলেন, মানে যিনি আছেন যুক্তরাষ্ট্র থেকে, জনাব জিয়াউল হাসান, উনি বলছিলেন একটা অপশানের কথা ওনার ভাষায় বা ওখানকার যারা দর্শক তাদের মতামতের ভিত্তিতে। এছাড়া জনাব আশরাফুল বলছিলেন যে বয়সের কারণে যাদেরকে অভিজ্ঞতার কারণে দেওয়া হয়েছে, পারফরমেন্সের কারণে, সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় কিনা এগুলো একটা মানে প্রভাব রাখছে বা একটা ভ্যারি করছে বিষয়গুলোর? না, আসলে নিশ্চয়ই যে মেহেদির ইনক্লুশন বা সাইফুদ্দিনের ইনক্লুশনটা অনেকটাই আসলে কোয়েশ্চেন মার্ক ছিল, বাট এটা আসলে পুরোটাই ম্যানেজমেন্টের ব্যাপার, সিলেক্টরের ব্যাপার, বোর্ডের ব্যাপার। আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা কিভাবে প্ল্যান করব সেটাই ইম্পর্টেন্ট। দেখেন, ওয়ার্ল্ড কাপের আগে শেখ মেহেদি কিন্তু 100% বেস্ট 11-এ খেলার মতো একজন প্লেয়ার, বাট যখনই টুর্নামেন্টে ইন হয়ে গেছে উইকেটের উপর বেস করে কিন্তু সে টিমেই নেই। সো এখানেই কিন্তু আসলে অনেকটাই চপ অ্যান্ড চেঞ্জ হয় উইকেটের উপর বেস করে, অপোনেন্ট কে আছে, আমাদের কি স্ট্রেংথ আছে, সেটাই আসলে মুখ্য বিষয়। এখন যারা মানে বাদ পড়ে গেছে সেটার এভলিউশনটা আসলে সিলেক্টরে করবে, বাট যারা রয়েছে তাদের কাছ থেকে 100%টা কি আমরা কি বের করে নিতে পারছি নাকি, কার কি রোল, সেই রোলগুলো কি তারা ফুলফিল করতে পারছে নাকি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। দেখেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে বাংলাদেশে ভালো করতে হবে, এবং কোন জায়গায় কোন ফিল্ডাররা থাকবে সেটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট ফিক্স করে দেয়, এবং ব্যাটিং অর্ডার, বোলিং লাইন আপে কে কোন সময় কোথায় বোলিং করবে, সো সব কিছুই কিন্তু ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানের উপর বেস করেই কিন্তু বেস্ট 11 হয়। তারপরে যে 4 জন রিক্রুট হয় সেটা আসলে ওই বেস্ট 11কে ব্যাক আপ করার জন্য। সো ম্যানেজমেন্ট মনে করেছে যে রেস্ট অফ দ্য 4 জন রয়েছে তারা ওই প্লেয়ারদের ব্যাক আপ করতে পারবে দেখেই কিন্তু আসলে তাদেরকে ইনক্লুশন করা রয়েছে। সো আমার কাছে মনে হয় যে টিমটার এখন আছে, আমরা তো সাকসেস শ্রীলঙ্কার সাথে জিতেছি, সাউথ আফ্রিকার সাথে আমরা একটা হার্ড টাইম দিতে পেরেছি। সো আমার কাছে মনে হয় না যে মেহেদি মিরাজ যদি ইনক্লুশন হতো বা সাইফুদ্দিন যদি ইনক্লুশন হতো আমরা জিতে যেতাম। সো দিস দ্য টিম, একটা টিমওয়ার্ক থাকতে হয়, যে জিনিসটা বাংলাদেশ টিমের সবারই অবদান রাখতে হয়। কিন্তু তারপরে ব্যক্তির পারফরমেন্স এই জন্যই বলা হয় যে একজন বা দুজন যদি দিনের পর দিন আমরা টেনে নিয়ে যাই তাদেরকে, সেটিই বা কতটা যৌক্তিক হয়, সেই প্রশ্নটাই হয়তো দর্শকদের ঘুরে ফিরে আসছে। কারণ এক্সপেরিমেন্টও আর কতদিন চালানো যায় সেটিও তো আসে। জি জনাব শফিকুল আলম, যে বিষয়টি বলছিলাম প্রথমে, আপনি এই যে দল নির্বাচনের ব্যাপার বা প্লেয়ার সিলেকশন, সেই বিষয়টা একটু বলেন। না, আমাদের একটা জিনিস কি, পুরো জিনিসটা যারা প্লেয়ার সিলেকশন করেছেন তাদের কাছে কিন্তু ইউএসের কন্ডিশনটা কিছুটা জানা ছিল, ইউএস অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। তো কোন প্লেয়ারটা খেলবে, মানে আমরা কাকে নিচ্ছি, আমার মনে হয় যে প্লেয়ার সিলেকশন যদি বলেন যদি প্রথম 2টা ম্যাচে, তাহলে আমাদের কি প্লেয়ার সিলেকশন খুব খারাপ হয়েছে? একটা ছিল যে সৌম্যকে নিয়ে আসলে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, বাট লিটন কিন্তু ফার্স্ট ম্যাচে হি প্লেড দ্য মানে মেইন অ্যাঙ্করের রোলটা, মানে কত বলে আপনি কত রান করবেন টি20-তে, সেটিও তো একটি বিষয়। ইট ডাজন্ট ম্যাটার, লো স্কোরিং ম্যাচে একটা এন্ড ধরে রাখাও কিন্তু ইটস এ ভেরি ক্রুশিয়াল জিনিস। রেজওয়ান যেটি এখন করে আজকেই যেমন করেছে, হ্যাঁ ঠিক সেই জিনিসটা আমার মনে হয় যে লিটন ডিড এ ওয়ান্ডারফুল জব। আমরা লিটনকে আমি দেখছি না, বাট সত্যি কথা হচ্ছে কি এইখানে আমরা সেট কিছু মানে জায়গাগুলোতে যে এরাই খেলবে এটা নিয়ে আমরা আসলে দ্বিধায় ছিলাম। এই দ্বিধাটা ওইখানে যে প্রকাশ হলো, কিন্তু যেহেতু আমরা প্রথম ম্যাচটায় উই গট এ গুড ভিক্টরি, সেই জন্য আমরা আসলে এই ধরা পড়েনি। নেক্সট ম্যাচেও যে আপনি লুফল বলবেন না, যেমন আম্পায়ারিং সত্যিকার অর্থে ব্ল্যাটেন্টলি যদি বলেন পুরো আম্পায়ারিংটা আমাদের এগেনস্টে গেছে, পুরো আম্পায়ারিং। কালকে যদি আম্পায়ারিং ফেয়ার হতো আমরা ইজিলি আমাদের অন্তত, আমার তো মনে হয় যে আমরা লাস্ট ওভারেও আমাদের যাওয়া লাগে না, ঠিক না? কিন্তু আমরা তো লাস্ট ওভারে আমাদের গেল, আমরা ওই সেইটা আনফর্চুনেটলি পাই নাই। আপনি দেখেন সবাই কিন্তু সাইমন ডুল বলেন বলেন সবাই কিন্তু এটা নিয়ে কমেন্টই করছে। আমরা একটা মানে এবং এদের দুজন এই আম্পায়াররা এই জন্য, ফলে আমার মনে হয় না যে এইটা আমাদের দেখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজে ক্যান উই পিক দ্য রাইট টিম। হ্যাঁ, কেন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আর ইউএসএ কন্ডিশন ইজ ফার ডিফারেন্ট। হ্যাঁ,
অনেক ওইখানে ইদানিং আবার দেখা যাচ্ছে যে স্পিনটাও নেয়। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের উইকেট ইন দ্য 70s 80s খুবই পেস ফ্রেন্ডলি ছিল। ইদানিং আবার ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু দেখবেন যে পুরো ফ্রেন্ডলি, স্পিন ফ্রেন্ডলি। তো সেখানে আমরা কোন টিমটাকে নিব? সোফার আমি বলবো যে আমি 100-তে 100 দিব না, বাট আমার মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট স্পেশালি যারা টিম সিলেক্ট করছেন দে ডিড এ গুড জব। এক্সেপ্ট প্রথম দিনের সৌম্যকে নিয়ে, মানে বিকজ সৌম্যর একটা অ্যাডভান্টেজও আছে ওই ইয়েতে। আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, 3টা ইউ ক্যান হিট লাইক 3। আপনি কালকে যেমন ধরেন না ডিসাইসিভ, মাহমুদুল্লাহ 38 বছর বয়সে যদি এই 6টা, সে যদি মাহমুদুল্লাহ 32 বছর হইতো, সে এটা কিন্তু 6 হইতো। আপনার একটা ছেলে, আমরা যেটা জানি যে ফিজিক্যাল যদি আপনি স্ট্রেংথের কথা মনে করেন, তাহলে 27 থেকে 32-এ হচ্ছে একটা ছেলে, মানে প্লেয়ারের এটা হচ্ছে সবচেয়ে শক্তির সময়। সে তারও 5 বছর পরে যে সে খেলতেছে, তো সেই জায়গায় সে এটা পারে নাই। এখন শোয়েব মালিকের ক্ষেত্রে কি বলবেন, মানে ওইটা কি এক্সেপশন? বাট শোয়েব মালিক কি সেরকম কি পাচ্ছে? হয়তো দলে জায়গা পাচ্ছে না। না এখন ওই জায়গাটায় নাই। এটা মানে যারা 4 ছক্কার, এটা তো T20 4 ছক্কা। আপনি যদি জেমস অ্যান্ডারসনের কথা বলেন, তাহলে এটা সে কন্টিনিউ করতে পারছে টেস্ট ক্রিকেটে পারছে, বা স্পিনাররা আমরা জানি যে কিছু স্পিনার পারে। জন এমবেরি আপনার 51 বছর পর্যন্ত খেলছে। তো এইটা ছাড়া তো হয় না সাধারণত। তারপর আমি মনে করি উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক টিম সো ফার, সো গুড, লেটস উইন দ্য নেক্সট 2 ম্যাচেস। আচ্ছা, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে এসে সাকিব আল হাসান প্রসঙ্গেও কথা বলবো। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনার কাছে যাব। যে বিষয়গুলো আলাপ করছিলাম, সামনের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ। আমি সামনের ম্যাচের আগে আমি কিছু যে আমাদের আলাপ হচ্ছিল যে আমাদের প্লেয়ারদের ফর্ম নাই বা ফর্ম আছে। দেখেন, আমি একটা উদাহরণ দিই। সৌরভ গাঙ্গুলি ফর্ম ছিল না এক সময়, সে চট করে কিন্তু নিজের ডোমেস্টিক খেলা আরম্ভ করলো। বেশ কিছুদিন 1-2-3 মাস খেলে আবার কিন্তু দলে ফিরে আসলো। আমি একটা প্রশ্ন করে, যে লিটন বলেন, সৌম্য বলেন, এদেরকে আমরা মাঝে মাঝে নিজে দল থেকে বের করে দিচ্ছি, আবার দলে নিচ্ছি। এরা কি কোনো ডোমেস্টিক খেলতেছে? এদেরকে যদি ডোমেস্টিকে পাঠায় দেন, 1 মাস 15 দিন খেলে আসুক, তাহলে কিন্তু ঠিক আছে। আমরা এই ম্যাচে আপনি সৌম্যকে ড্রপ করছেন, এখন আবার পরের ম্যাচে কিন্তু সৌম্যকে নিবেন। কি মেসেজে নেবেন? ও কি কোনো জায়গায় ভালো খেলে আসছে? কিন্তু নিতে হবে, বিকজ জাকির খারাপ করছে। তো এইভাবে তো আপনি টিম চালাতে পারবেন না, এইভাবে তো হয় না। আপনি এই সৌম্য বলেন, লিটন বলেন, এরা খুব ভালো প্লেয়ার। আজকে সাকিবুল হাসানের কথা চিন্তা করেন, উনি যদি কয়েকটা ম্যাচ যদি ডোমেস্টিকে খেলতো বা ম্যাচ প্র্যাকটিস করতো, তাহলে কিন্তু ওনার ভুলগুলো উনি ধরতে হবে। উনি এখন আমাদের প্লেয়াররা মঞ্চে এসে স্টেজ রিহার্সাল না দিয়ে স্টেজে এসে পারফর্ম করার চেষ্টা করতেছে। তো এটা তো ভুল হবেই। আপনি সবকিছুরই কিন্তু আছে, কে বলে আপনার রিহার্সাল হয়। নাটক করতে গেলে আগে স্টেজ রিহার্সাল হয়, কয়েকবার রিহার্সাল হয়। একবারে কিন্তু আপনি নাটকে বা সিনেমায় আসতে পারবেন না। সে খেলাধুলাও তাই। আমার মনে হয় সিজান ভাই আমার সাথে একমত হবেন যে আপনি পট করে আন, অভিজ্ঞতা সিজান ভাইয়েরও আছে, তাহলে সিজান ভাইয়ের নামায় দেন। ওই যে বসে আছে আশরাফুলের আছে অভিজ্ঞতা, তাহলে তারা নামায় দেন, তারাও খেলুক। অভিজ্ঞতা কোনো ব্যাপার না, আপনাকে তার পারফরমেন্স দেখতে হবে। সে গত 3 মাস কিরকম খেলছে, গত 2 মাস কিরকম খেলছে, তাহলে সে তাকে আপনি করবেন। কিন্তু এখন আমি কিন্তু আপনারা যত কিছুই বলতেছেন, আমাদের 3 জন ওপেনার নাই, কিন্তু নীল। আপনাকে আমি কালকেও বলতেছিলাম যে আমরা 3 উইকেট থেকে গড়া আরম্ভ করবো। আমাদের ধরে নিতে হবে 3টা আউট হয়ে গেছে। সম্মরে যখন নেয় নাই, আমি বারবার বলতেছিলাম, এখন হলো 2 জন ব্যাট করতেছে, ধরে নাও যে আমাদের 0 for 1 ধরে নিতে হবে, 0 for 2। আমাদের খেলা হচ্ছে 3 উইকেট পরে যাওয়ার পর খেলা হচ্ছে। এইভাবে তো খেলা সম্ভব না রে ভাই। এটা যত কিছু বলেন, যত বিশেষজ্ঞরা বলেন, এখন
হয়তো ক্রিকেট বোর্ডের লজ্জা লাগবে, কিন্তু লজ্জার কিছু নাই। আপনি মেহেদী হাসানকে নিয়ে আসেন, মেহেদী হাসানকে আইনে ঢুকাই দেন এক জায়গায়। আপনি ওই মেহেদী হাসান থাকলে দলও চাঙ্গা হবে। মেহেদী তো লেফট লেফট ব্যাটসম্যানের জন্য আতঙ্ক, বা হাতি ব্যাটসম্যানের জন্য। তাহলে মেহেদীকে নিয়ে নেন, মেহেদী কিছু রানও করে দিতে হবে, 10-15 রান করলে যথেষ্ট। তা এখন এই জিনিসগুলো ভাবতে হবে যে একটা প্লেয়ারকে ড্রপ, মেহেদী কিন্তু রিজার্ভে আছে কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড কাপে, আমি যতদূর জানি। তো মেহেদীকে নিয়ে এসে আপনি যদি আল্লাহর রহমতে এই 8ম রাউন্ডে যাবে, তো সেই সময় আপনার প্লেয়ার দরকার। তো এখন এই প্লেয়ার দিয়ে খেলতে হবে। এখন আপনি মনে করেন শম্ভুকে বাদ দিয়ে জাকিরকে নেবেন, জাকিরে বাদ দিয়ে মাহাদিকে নেবেন, এগুলা করলে আপনি একটা এত বড় মঞ্চে খেলতে আসছেন, এখানে রিহার্সেল দিতে আসেন না। আমার কথা হচ্ছে আপনি খেলতে আসছেন, রিহার্সেল দেওয়ার যদি উচিত ছিল আরো আগে, জিম্বাবুর সাথে রিহার্সেল দিতে পারতেন। জিম্বাবুর সাথে না, আপনি ডোমেস্টিক না খেললে কোনো প্লেয়ার আপনি বের হতে পারবেন। ডোমেস্টিকে সে ঘরোয়া ক্রিকেট আপনি জানেন, কোনো এক সময় ঘরোয়া ক্রিকেট আমাদের দেশে যখন খেলা হতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে, পাকিস্তানি প্লেয়ার আসতো, শ্রীলঙ্কা প্লেয়ার, এবং তারা বছরকে বছর তাকায় থাকতো কবে ঢাকা লিগ আরম্ভ হবে। এবং ঢাকা লিগে 15 থেকে 20,000 30,000 দর্শক আমরা মাঠে বসে খেলা দেখতাম। অসীম আকরাম মধ্যে খেলছে, এখান থেকে কিন্তু খেলা বের হয়েছে, এবং এখান থেকে বের হয়ে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেলছি। তো এখন আপনি লিগ খেলবেন না, কোন টুর্নামেন্ট খেলবেন না, আপনার অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতা নিয়ে আপনি বসাই দেন, তাহলে ওই সিজন বাইরে বসাই দেন, সিজন বাইরে তো ভালো অভিজ্ঞতা আছে। আমি ঠিক বলতেছি, আমি আমার কমেডি যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো যে আমি কোনো ভুল বলতেছি কিনা। জি, আগামী ম্যাচগুলো সম্পর্কে আপনি বলছিলেন, ওয়েস্ট ইন্ডিজে যখন ম্যাচগুলো হবে তখন কি পরিস্থিতি তৈরি হবে? ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো কিন্তু অলমোস্ট 2 উইকেট, এবং কিছু মাঠ আছে যেটা বললো যে ত্রিনিদাদ বলে অনেক জায়গায় মাঠ আছে স্পিন ধরে। আপনি জানেন আমরা ওখানে আমরা একটা জয় লাভ করছিলাম সাউথ আফ্রিকার সাথে, তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আমরা অনেক ম্যাচ জিতছি। তো সেই জন্য আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজে, আমি তো মিরাজের কথা এই জন্যই বললাম, মিরাজ ওয়েস্ট ইন্ডিজের জন্য একদম পারফেক্ট মিরাজ, এবং মিরাজকে নেন। এবং আমার মনে হয় এই যে এখন যদি আপনি মনে করেন যে 0 for 3, 0 for 2 এই চিন্তা করে খেলবেন, খেলেন, অসুবিধা নাই। আপনাকে ওই মাহমুদুল্লাহ রেখে খেলতে হবে। মাহমুদুল্লাহকে মনে করেন ফেল করবে না, হৃদয় কি ফেল করবে না, তখন দেখা যাবে 60-তে 70-তে অল আউট। ওরা দুজন ফেল করলেই বাংলাদেশ 50 অল আউট। এইভাবে তো ভাই ক্রিকেট হয় না। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো লিয়াকত ভাই আপনার কাছে, আমি শুনে আসি। আপনার মাধ্যমে বলতে চাই, এটা কোনো লজ্জা নাই, দেশের জন্য, দেশকে আমরা ভালোবাসি। একটা প্লেয়ারকে উড়াই নিয়ে যাওয়া হোক ঢাকার থেকে, আমরা ভালো খেলা খেলতে হবে, তখন কিন্তু আমরা যারা আছি অন্তত আমরা খুশি হবো। ফেল করলো বলো যে না, ক্রিকেট বোর্ড আমাদের কথা শুনছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব শফিকুল আলম, যে বিষয়টি আমরা বিরতির আগে বলছিলাম যে সাকিব আল হাসান প্রসঙ্গে, আমাদের জনাব জিয়াউল হাসানও বলছিলেন, এই যে সাকিব আল হাসান একাধারে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিনিয়োগকারী, মডেল, অনেক পরিচয় ওনার। তো তার পাশাপাশি উনি খেলোয়াড়, এবং নিঃসন্দেহে ওয়ার্ল্ডের 1 নম্বর খেলোয়াড়। বাংলাদেশের ক্রীড়াতে তার অবদান সব কিছু অনস্বীকার্য। কিন্তু এখন এসে তার ব্যাপারে নানান রকম প্রশ্ন উঠছে, বিশেষ করে তার নিজে থেকেই কি তার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি আসে কিনা, যেটি নিজেই উৎসাহ নিয়েই বা নিজে থেকেই, সেই জায়গায় আপনার বক্তব্য শুনবো। আপনার দেখতে হবে যে সাকিব আল হাসানের, আপনি যদি ওভার দ্য ইয়ার্স ধরেন, আপনি একটা জিনিস কি, ক্লাস ইজ পার্মানেন্ট, ঠিক আছে, ওর ক্লাসটা পার্মানেন্ট। সে যাই করুক না, সে হয়তো বা ইভেন অনেকগুলো স্ক্যান্ডালের সাথেও তো তার আমরা নাম শুনি। তারপরে দেখেন যে সে এমপি হচ্ছে, সেখানে ফোকাস হচ্ছে, কিন্তু এসে তো আবার দেখা যাচ্ছে যে সামটাইমস হি ইজ প্লেইং দ্য বেস্ট ম্যাচ বাংলাদেশের যে কোনো মধ্যে তারই এবং ওয়ার্ল্ড আপনি যদি র্যাঙ্কিংয়ে দেখেন, তার র্যাঙ্কিং যে খুব নিচে নেমে যাচ্ছে তাও কিন্তু না। তো সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে সাকিব আল হাসান যে কোনো টিমের জন্য অ্যাসেট, কিন্তু আপনি কতটা ইউটিলাইজ করতে পারছেন। আর কালকে দেখবেন যে আমি দেখলাম যে বীরেন্দর সেবাগেরা অনেকে তার নিয়ে অনেক কথা বলেছে। আমার মনে হয় এটা আনফেয়ার। আপনার ওই উইকেটে সে যেই পুল করতে যাওয়ার ফলে
যেটা মানে ওনার যে হাইট সেই অনুযায়ী যে পুল করা বলটা যেই হাইটে উঠে টি-20-তে অত চিন্তা করে যে ইয়ে করে তা না। সাকিব আল হাসান থট যে ওকে আমার রানটারে আমি এক্সেলারেট করতে হবে, হি থট অ্যান্ড ইটস অ্যান অপরচুনিটি। আর সাকিব আল হাসান আপনি দেখেন যে খুব এগুলো নিয়ে চিন্তা করে যে ইয়ে করে তা না, একটা রাফ প্যাচের মধ্যে আছে সে, কিন্তু আপনার বোলিংটা কি খুব খারাপ করতেছে? সেজান ভাই আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে সে বোলিং খারাপ করতেছে। তো সে বাংলাদেশের যে কোনো বিচারে এই টিমে সে ফিট ইন করে। আর আমি লিয়াকত ভাইয়ের সাথে আমি একমত না। আমার মনে হয় যে উই গট এ ফ্যান্টাস্টিক টিম। হ্যাঁ, আমি টিম নিয়ে খুব হতাশ কিন্তু না। হ্যাঁ, যে উনি বলছেন যে না 3 জনের পরে আমরা শুরু করছি, আমাদের গিভেন দ্য সিচুয়েশন দিস ইজ দ্য বেস্ট টিম। আমাদের যে সিলেক্টররা যেটা নিছেন, আমার মনে হয় না যে এর চেয়ে বেটার আপনি কাকে নিতেন। আপনার ওপেনারটা আর কে আছে, কাকে আপনি নিবেন? না, লিয়াকত ভাইয়ের কথাটা কিন্তু সেখানেই যে আমরা দিনের পর দিন তৈরি করতে পেরেছি কিনা এরকম। আমরা এটা তো অনেক পরের বিষয়, সেটা ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, আমার বিষয়। আমার যেটা মানে আবার একটা হচ্ছে যে আপনি একটা ছেলে যে লোকাল টিমে লোকাল ক্রিকেটে সে 2 মাস খেলার পরে সে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে যে সে খুব ভালো করবে এটার গ্যারান্টিটা আপনার কই? কেননা লোকাল ম্যাচগুলোর যে মান আর ইন্টারন্যাশনাল, এটা তো আকাশ পাতাল তফাৎ। ফলে আপনি বলতে পারেন না যে সে একটা টন রান করে আসছে ধরেন লোকাল ম্যাচগুলোতে। নাইম ইসলাম করতেছে রানের পর রান করতেছে, কিন্তু সে কি আপনি টেস্ট ক্রিকেটে ওইখানে যা ভালো করতেছে? এটা তো হয় না। সেই জন্য আমার মনে হয় যে আপনাকে ইন্টারন্যাশনাল কে কীরকম পারে সেটা আমার দেখতে। আর সৌম্য সরকার কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে ডোমেস্টিকে যে টি-20 ম্যাচ, হি প্লেড এক্সিলেন্ট ম্যাচ। আপনি দেখেন না কয়টা ম্যাচ ফ্যান্টাস্টিক খেলেছে। আর সত্যিকার অর্থে আমাদের যেই ধরনের টি-20 যে ধরনের মানে ব্যাটসম্যান দরকার, যারা ধরেন রেগুলারলি 4-6 মারতে পারবে, হি ইজ ওয়ান অফ দেম, যেটা আমাদের আসলে সত্যিকার অর্থে নাই। আমাদের সেই লেভেলের মানে খুব মানে ম্যাক্সওয়েল টাইপের কয়টা প্লেয়ার আছে যে বারবার 6 মারতে পারে। ওরা দেখতেছে ওর মধ্যে পটেনশিয়াল আছে, ওকে লেটস সি, লাস্ট মেবি দিস ইজ হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ। এবং আমার মনে হয় যে সাকিবের এইটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। সাকিব এই ওয়ার্ল্ড কাপের পরে হি শুড থিঙ্ক, মানে হি ইজ 37-এর পরে সাকিবের উচিত, যদি সে কন্টিনিউ করতে চায়, লাইক হি ক্যান অপ্ট ফর লাইক ওয়ান ডে ক্রিকেট বা টি-20তে উইথ দিস এটা টাফ। এই লেভেল অফ ইন্টেন্সিটি নিয়ে এসে খেলতে পারবে না। আমরা সাকিব বাংলাদেশের জন্য যা দিয়েছে, উই শুড বি থ্যাঙ্কফুল টু হিম। রাইট। আরেকটি বিষয়, আমরা যেহেতু শেষের দিকে এসে পড়েছি একেবারে অনুষ্ঠানের, বিশ্বকাপ বা যে কোনো খেলাতেই মানে যে কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্টের ক্ষেত্রে ভারত পাকিস্তান একটা বড় আলোচনার জায়গা জুড়ে থাকে, মূল আকর্ষণ হয়ে থাকে। এবং সেই আকর্ষণের জায়গায় এবারও আগে থেকে ছিল সেটি, কিন্তু পরবর্তীতে যে ফলাফল হলো বা মাঠের চিত্র, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? একটা জিনিস কি, ইন্ডিয়ার ভিক্টরিটা টুর্নামেন্টটাকে বাঁচিয়ে দিয়েছে। আপনার টুর্নামেন্টের তো মনিটারি দিকটাও দেখতে হয় যে এটার থেকে কতটা আয় হবে। তো একটা ইন্ডিয়ার ভিক্টরি মানে হচ্ছে ইটস এ ম্যাসিভ ইনকাম ফর পুরো ইন্টারেস্টটা। ইন্ডিয়ান মার্কেট যদি মনে করে যে ওকে আমার ইন্টারেস্টটা নাই ওয়ার্ল্ড কাপের প্রতি, ওয়ার্ল্ড কাপ ইজ ডুম। তো ইন্ডিয়ার যদি মার্কেটিং বিচারে মনে করেন, ইন্ডিয়ান ভিক্টরি ওয়াজ মানে ইটস এ গ্রেট নিউজ ফর দি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। মানে আপনি তাহলে বলতে চাচ্ছেন মার্কেটিং এর বলি হচ্ছে পাকিস্তান? উই ডোন্ট নো, বাট আমার যেটা মনে হয় যে পাকিস্তান ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট তারা নতুন ওদের আপনি দেখেন দে গট কোয়ালিটি ব্যাট বলার অল থ্রু, ওরা পাচ্ছেই, তাদের পাইপলাইনের ট্যালেন্ট আসছে। নাসিম শাহ কদিন হলো আসছে যে ওরা খেলতেছে, কিন্তু তাদের লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যান অনেক দিন ধরে ভালো ব্যাটসম্যান নাই ওদের, অনেক দিনে। যে শোয়েব মালিকরা চলে যাওয়ার পরে বা হাফিজেরা চলে যাওয়ার পরে আপনি দেখেন ইটস এ ব্যারেন রান। ওদের কে আছে? শাদাব খানের উপরে অনেক আশা করা হয়েছিল যে সে, বাট শাদাব খান ফার্স্টের ম্যাচটা একটু খেললেও পরের ম্যাচে তো কিছুই করতে পারেনি। তো আমার যেটা মনে হয় যে পাকিস্তান আর ইন্ডিয়া আর এই আগের যেই টনটন উত্তেজনার যেটা, আমি যদি পাকিস্তান 19 হয় ইন্ডিয়া 20,
সেই জায়গাটা আর এখন আর নাই। এখন পাকিস্তান যদি 19 হয়, ইন্ডিয়া 29 হয়ে গেছে। কেননা ইন্ডিয়াতে যেটা হয় যে আইপিএল হচ্ছে, আইপিএলে ওয়ার্ল্ডের সব বেস্ট ট্যালেন্টগুলো আসছে, তাদের সাথে ইন্ডিয়ানরা খেলে, দে টুক দেয়ার গেম টু এ নিউ হাইট। সেই জায়গা থেকে সত্যিকার অর্থে পাকিস্তানের পিসিএল কিন্তু সেই জায়গাটা যায় নাই। পিসিএল সেই ধরনের ট্যালেন্টও যে খেলতে আসে তা কিন্তু না, আসে অনেক প্লেয়ারই আসে, কিন্তু আইপিএলে যে আসে সেই ট্যালেন্ট কি ওইখানে আসে তো না। তো সেই জন্য আমার মনে হয় যে পাকিস্তান মানে সত্যিকার অর্থে পাকিস্তানের লোয়ার অর্ডার মানে অনেক দিন ধরে ফেল করতেছে, অনেক দিন। আপনি দেখেন ওরা যে ইভেন ওদের ম্যাচ জিতলে কে, বাবর আজম, ফকর জামান অ্যান্ড রিজওয়ান ছাড়া ওদের ম্যাচ জিতার কোনো প্লেয়ার নাই। এর বাইরে কি আছে ওদের? এর আগে ম্যাচ জিততো দেখেন ইনজামামুল হক ম্যাচ জিততো আপনি কি 7, মাঝে মধ্যে সে লোয়ার অর্ডারে নামতো, 6-7-এ নামতো, নেমে ইনজামামের মতো প্লেয়ার ওইখানে ওই অর্ডারে নামতেছে, নেমে সে ম্যাচটাকে টেনে বের করতেছে। সেই লেভেলের প্লেয়ার তো ওইখানে এখন আর পাকিস্তানে নাই। পাকিস্তান আনফর্চুনেটলি মানে দে হ্যাভেন গট দ্য, মানে বাবর আজম ইজ ফ্যান্টাস্টিক ডিসকভারি বাট অন্যান্যরা অনেক দূরে। আর তাদের অধিনায়কত্বের যে একটা বিরোধের কথা বলা হচ্ছে বাবর এবং শাহিন আফ্রিদির, এগুলো আপনার কাছে মনে হয় কি এটা ফালতু কথা? এটা মূল জিনিস হচ্ছে যে পাকিস্তান আর ইন্ডিয়া এখন নো লঙ্গার সেম টিম। আর এটা হচ্ছে যে উইকেটটা, উনি তো বললেনই, উইকেটটা লো স্কোরিং উইকেট। ওরা পাকিস্তান মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়াকে যে জায়গায় আটকায় দিচ্ছি দ্যাট ইজ অ্যানাফ, কিন্তু এখন তো আমরা দেখলাম সেটা অ্যানাফ না, মানে এটা খুবই লো স্কোরিং। এবং ইন্ডিয়া মনে করছে যে ওকে উই হ্যাভ 119 রানস, উই ক্যান, আমরা ওইটাকে ইন্ডিয়াকে আমরা পাকিস্তানকে আমরা বেঁধে দিতে পারবো, এবং দ্যাট দে ডিড। জি জনাব সেজান, পাক ভারত ম্যাচ সম্পর্কে কিছু বলবেন কিনা? কোনটা? পাক ভারত ম্যাচ সম্পর্কেও কিছু বলবেন কিনা, কিংবা পাকিস্তানের খেলার যে স্টাইল, সেই আসলে যে জিনিসটা চেস করতে গিয়েছিল পাকিস্তান, সেটা আসলে স্ট্র্যাটেজিটা কিছুটাই রং ছিল। যে জিনিসটা আসলে ওদের যেটা বলছিলেন ভাইয়া, যে ওদের কিন্তু 1, 2, 3, 4 ফকর জামান পর্যন্ত ব্যাটসম্যান, তারপরে কিন্তু কোনো একটা নাম কিন্তু আপনি ক্লিয়ারলি বলতে পারবেন না যে ম্যাচ উইনার বা গেম চেঞ্জার। সো ইফতেখারের নাম শোনা যায়, বাট খুব অনেকগুলো ম্যাচ খেললে একটা হয়তো বা সে ফোকাস হয়। যে জিনিসটা পাকিস্তান ভুল করেছে চেস করতে গিয়ে, 119 বোধহয় চেস করছিল, 120 টার্গেট ছিল, সেখানে পাকিস্তান অনেক ক্যালকুলেটিভ হয়ে গিয়েছিল যে আমরা হয় 8 উইকেটে জিতবো, অথবা 8 উইকেটের পরে যদি চলে যায় তখন কিন্তু আমরা জিততে পারবো না। এই জন্যই কিন্তু বাবর আজম বলেন, রিজওয়ান বলেন, ইভেন ফকর জামান বলেন, সবাই কিন্তু খুব স্লো ব্যাটিং রেটে খেলছিল যে উইকেটটা যেন থাকে। বাট এইসব উইকেটে হয় কি, নতুন বলে যেরকম স্ট্রাগল হয়, মানে স্ট্রাগল করতে হয়, আবার পুরান যখন বলটা পুরন হয়ে যায় তখন বলটা অনেকটা নরম হয়ে যায়, যে জিনিসটা আসলে ফ্রি স্ট্রোকে খেলা যায় না। এবং আপনি দেখবেন যে আমাদের যে আউটফিল্ডটা, যে ওয়ার্ল্ড কাপে যে আউটফিল্ডটা, সেটা অনেক স্লো। সো রানটা 120, বাট এইটা চেস করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। যেমন 14 থেকে 19 এই 6 ওভারে একটা বাউন্ডারিও পাওয়া যায়। ইয়েস, এখানেই আসলে পাকিস্তান প্রেশারটা নিয়েছে, যে এখানে ওই স্ট্র্যাটেজিটা ফলো করেছে যে 1-2 খেলে হয়তোবা আমরা এটাকে পার পেয়ে যাব। বাট এখানে বলে মানে যে ফিল্ডিং সাইড, এটা কিন্তু ইন্ডিয়া, এবং তাদের যে বোলিং ডিপার্টমেন্ট রয়েছে, বিশেষ করে বুমরা, সে কিন্তু 3টে স্পেলে বোলিং করে, এবং সে একাই কিন্তু পুরো লিডিং একটা ক্যারেক্টার প্লে করেছে। রেস্ট অফ দ্য বলারকে তারা সাহায্য করেছে, ভেরি ক্যালকুলেটিভ ক্যাপ্টেন্সি করেছে। আমি বলবো যে রোহিত শর্মা কোন সময় বুমরাকে বোলিং করাবে, কোন বলার দিয়ে কোন সিচুয়েশনে ম্যাচটা ইউটিলাইজ করতে হবে, সেই জিনিসটা কিন্তু শিখেছে। এবং খুব ইজিভাবেই কিন্তু ইন্ডিয়া, আপনি যদি দেখেন 15 ওভার পরে থেকেই কিন্তু পাকিস্তানের কাছে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে, মানে স্টিয়ারিংটা চলে গেছে তখন। রাইট। সো যেই প্ল্যানে পাকিস্তান এগোচ্ছিল, সেই প্ল্যানটা আসলে এক্সিকিউশন তো হয়ইনি, বাট আমার মনে হয় রং প্ল্যানে ব্যাটিং করা হয়েছে। বাংলাদেশের যেই জিনিসটা দেখেন, বাংলাদেশে কিন্তু সেই খেলা থেকে অ্যাটলিস্ট একটা হলো শিক্ষা নিয়েছে যে
এখানে বকডাউন হয়ে বা সিঙ্গেল খেলে আমরা ম্যাচটা অতদূর নিতে পারবো না। এই জন্যই কিন্তু ফ্রম দ্য বিগিনিং বাংলাদেশ কিন্তু ওপেনিং স্লট থেকেই কিন্তু শর্টস খেলার একটা প্রবণতা দেখেছি। ইয়েস, ক্যাপাবিলিটি অর অ্যাবিলিটি কতটুকু পর্যন্ত আছে দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু, Right. বাট দ্য প্রসেস ওয়াজ ফ্যান্টাস্টিক। এই উইকেটে কীভাবে 120 বা 110 চেস করতে হয় সেই প্রসেসটা অ্যাটলিস্ট বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আয়ত্ত করতে পেরেছে, সেই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করেছে, যেটা পাকিস্তান পুরোটাই ফেল করেছে। জি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। জনাব জিয়াউল হাসান কিছু যুক্ত করবেন, আমরা শেষ করব ওভারঅল। আমার একটা সাজেশন আছে, আপনার এই যেমন লোকাল কোচ, আমাদের ওভারসিজ কোচের তো আসলে কোনো দরকার মনে করি না। আমাদের ক্রিকেটার যারা জাতীয় দলে খেলে তাদেরকে শিখানোর কি আছে? একটা ইউনিভার্সিটির ছাত্রকে ABCD পড়ানো আর একটা ন্যাশনাল টিমকে কোচ দেওয়া আমার মনে হয় একই। সো মানে ওভারসিজ কোচের এত টাকা পয়সা খরচ না করে যদি আমরা টেকনিক্যাল হ্যান্ডস বলি, যেমন অ্যানাল ডোনারকে যদি আমরা আবার ইনক্লুড করি, অথবা ভালো স্পিন কোচ, অথবা ফিল্ডিং কোচ, অথবা ভালো ফিজিও, অথবা ভালো সাইকোলজিস্ট যদি আমাদের টিমে অ্যাড করি, এটা মনে হয় মাস্ট বেটার। আমাদের প্লেয়ারদের শিখানো আমার মনে করে মানে খুব একটা প্রয়োজন নেই। আমাদের টিম যথেষ্ট ভালো, যথেষ্ট মানে অভিজ্ঞতা সম্পন্ন টিম। অসংখ্য ধন্যবাদ। জনাব লিয়াকত আলী ভুইয়া। আমাকে বলছেন? জি, হ্যাঁ, আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক ভালো, আগামীতে আরো ভালো খেলবে এবং আমরা তাকিয়ে আছি এই যে এই ওয়ার্ল্ড কাপে। আপনি দেখবেন T20 ওয়ার্ল্ড কাপের যদি আপনি দেখেন গত প্রথম থেকে আরম্ভ করে সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভের পর কিন্তু কোনো একটা ম্যাচ জয়ের পর কিন্তু আর কোনো ম্যাচ জয় করছে কিনা ভালো টিমের সাথে সন্দেহ। সেই তুলনায় কিন্তু এই ওয়ার্ল্ড কাপ এই প্লেয়ার নিয়ে খেলা আরম্ভ করছে, আমার মনে হচ্ছে ভালো করবে। এবং এটার অনেক উদাহরণ আছে ওয়ার্ল্ড কাপে, যারা পাকিস্তান যেবার জিতছিল প্রথম, বা শ্রীলঙ্কা, তাদের টিমগুলা কিন্তু খুব খারাপ ছিল। কিন্তু আমার কাছে আমি খুব আশাবাদী যে বাংলাদেশ নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু আমার মনে হচ্ছে সব প্লেয়ার গুলা, আমি যেটা বলবো আগে সেটাই এখনো বলবো, যদি ওপেনার জ্বলে ওঠে তাহলে কিন্তু আমাদের দল সেমিফাইনাল পর্যন্ত যাবে বলে আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম। এই টিম নিয়ে আশাবাদ ব্যক্ত করছি আমরা। সেই জায়গায় কি হলে সুপার হিটে যাব সেরকম সমীকরণ রয়েছে বলা হচ্ছে। আমাদের ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোয় প্রচুর রান করতে হবে, এটা একটা খুবই আপনি দেখছেন যে ওইখানে রানও হচ্ছে। তা আমাদের ওই জায়গাটায় আমার যেটা মনে হয় যে আমাদের আবার টিমের যে ব্যালেন্সটা ঠিক হচ্ছে কিনা, রাইট ব্যালেন্সের আমরা টিম পাচ্ছি কিনা, এইটা খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে শেখ মেহেদী আসতে পারে ইয়েতে। আর একটা জিনিস হচ্ছে যে উই নিড আমাদের যে স্ট্র্যাটেজি সোফার ঠিক আছে, যে না আমরা প্রথম থেকেই একটা শর্ট খেলার যে ইন্টেনশনটা খুবই ক্লিয়ার এবং কোয়াইট প্রোনাউন্স। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের উই ডোন্ট নিড, আমাদের প্রচুর সাপোর্ট দরকার আমাদের ডায়াসপোরা পিপলের, এবং আমাদের যদি রাইট ফোকাসটা থাকে, আর হোপফুলি যদি সাকিব বাই নেক্সট ম্যাচ রিটার্নস টু ফর্ম, আমি ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ড আমরা দেখছি। জি, আপনার কাছে আশাবাদ শুনবো বাংলাদেশ টিম সম্পর্কে। না, নিশ্চয়ই টিম ওয়াইজ ক্রিকেটটা খেলতে হবে। আমরা তো জানি যে আমরা শর্টার ভার্সনে উই আর নট এ ভেরি গুড টিম, বাট আমাদের স্টার্টটা ভালো হয়েছে। সেকেন্ড ম্যাচটাও আমরা ক্লোজলি হেরে গিয়েছি, সো কনফিডেন্স লেভেলটাও অনেক ভালো রয়েছে। জেলটা তৈরি করতে হবে টিমের মধ্যে, বিকজ অফ কোনো টুর্নামেন্ট যখন আমরা ভালো করতে চাই তখন জেলটা ইম্পর্টেন্ট। এবং যেই দুইজন সিনিয়র প্লেয়ার রয়েছে সাকিব এবং তামিম, তাদেরকে আসলে আসল রোলটা প্লে করতে হবে। সাপোর্টিং যে প্লেয়ার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সাপোর্টিং যে প্লেয়ার রয়েছে যারা ফর্মে রয়েছে, যেমন লিটন দাস বা তানজিম সাকিব, এদেরকে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে। ভাইস ভার্সা আমি বোলিং ডিপার্টমেন্টটার দিকেও বলছি, আমরা একটা ছোটোখাটো একটা ধাক্কা খেয়েছি শরীফুল ইনজুরির জন্য, যে জিনিসটা আসলে সাকিবকে বোলিং, গতকালের বোলিং দেখে আমার কাছে মনে হয়েছে অনেকটাই শূন্যস্থান পূরণ করে দিয়েছে। বাট যে ফর্মে ছিল তাসকিন, সেই
তাসকিনকে আরেকটু ফর্মে আসতে হবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা, সেখানে যেহেতু স্পিন কিছুটা সহায়ক হবে, তখন কিন্তু শেখ মেহেদির একটা অপরচুনিটি হয়ে যেতে পারে। এমনি এখন একটা অপরচুনিটি শেখ মেহেদির দিকে চলে যাচ্ছে, বিকজ অফ সৌম্য এবং জাকির আলী পারফর্ম করেনি। সো ওখানে একটা অলরাউন্ডার যদি ইনক্লুড করা হয়, তাহলে টিমটার একটা ব্যালেন্স তৈরি হতে পারে। সো সাকিবের রোলটা আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সাকিব একটা ব্যাট প্যাজের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য চ্যাম্পিয়ন বলার, যে কোনো সময় এসে ব্যাক করতে পারে। তাকে কোনো সার্টেন ম্যাচের জন্য দরকার নেই, একটা ম্যাচ থেকেই কিন্তু সে আবার আগের রূপে ফিরে যেতে পারে। সো স্পিন ডিপার্টমেন্টে শেখ মেহেদি, সাকিব, রাইট হ্যান্ড লেগ স্পিনার যে রয়েছে তাকেও ভালো বোলিং করতে হবে। আর দুটা ডিপার্টমেন্ট, বোলিংয়ে স্পিন ডিপার্টমেন্ট এবং পেস বোলিং ডিপার্টমেন্টের একটা কম্বিনেশন থাকতে হবে। এবং উইকেট অনুযায়ী আমি সত্যি খুব আশাবাদী যে শান্ত রান পাচ্ছে না, বাট তারপরে আমি বলবো যে ক্যাপ্টেন্সিটা কিন্তু ভালো করছে। বোলিং হ্যান্ডলিং, ফিল্ডিং পজিশন কোথায় কি হচ্ছে সেই জিনিসটা উইকেটের উপর বেস করে কিন্তু সে সাজানোর চেষ্টা করছে। সো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটে ডিপার্টমেন্ট যখন একসাথে কাজ করবে, তাহলে কিন্তু বাংলাদেশ জিতবে। বিকজ অফ বাংলাদেশের জিতার ক্রাইটেরিয়া হলো একটা, যে টিম ওয়াইজ খেলায়। এখানে কিন্তু একজন কোনো প্লেয়ার নেই যে আসলে একাই ম্যাচটা জিতিয়ে ফেলবে, বা দুজন প্লেয়ার নেই যে এই দুজনে ম্যাচটা জিতিয়ে ফেলবে। বাংলাদেশের জিতার ক্রাইটেরিয়াটা হলো টিম ওয়াইজ খেলা, এবং প্রতিটা প্লেয়ারকে কন্ট্রিবিউশনগুলো থাকতে হয়। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেভাবে রয়েছে, যেই জেলটায় রয়েছে, সবাই যদি পারফরমেন্স থাকে, কন্ট্রিবিউশন থাকে, তাহলে বাংলাদেশ যে কি অ্যাবিলিটি রয়েছে, আমার কাছে মনে হয় যে তারা নিজেরাও জানে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা জানাব শফিকুল আলম। এই পর্যায়ে যে অবস্থা এখন, যেটি আমরা বলছি প্রায়শই একটা অনিশ্চয়তার দিকে, আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, সেই জায়গায় কি কেবলমাত্র বাংলাদেশকে ভালো খেললেই হবে, নাকি অন্যদের মানে খারাপ খেলার উপরও নির্ভর করতে হবে? না, আমাদের জাস্ট আমরা যদি হাই স্কোরিং করতে পারি, আমাদের প্রথম দুইটা ম্যাচে ইজ ফাইন, ইউএসের কন্টেক্সে ইজ ফাইন। আমরা যদি এখন রান রেটটা একটু হাই রাখতে পারি এবং আমাদের অপোনেন্টকে যদি আমরা একটু কম রানে বেঁধে দিতে পারি, তাহলে আমার মনে হয় উই আর সেফ। অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।